মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি ইচ্ছুক ভাইয়া ও আপুরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে শুভেচ্ছা। আমরা ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নগুলা ব্যাখ্যা সহ সমাধান করতেছিলাম। তো আজকে অনুশীলনীর প্রশ্ন সলভ সিরিজের পঞ্চম পর্ব। তো আজকের ক্লাসেও আমরা কিছু অনুশীলনীর প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান করব। তো চলো শুরু করি। তো দেখো, আমরা ফার্স্টে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে 52 নম্বর প্রশ্ন। 0.1 মোল/লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি সবচেয়ে বেশি উপযুক্ত? তাহলে দেখো, আমি কোশ্চেনটা আবার পড়ি যে 0.1 মোল/লিটার দ্রবণ থেকে নির্দিষ্ট আয়তনের 0.01 বা 0.01 মোল/লিটার দ্রবণ তৈরি করতে নিচের কোন সেটটি সব থেকে বেশি উপযুক্ত হবে? তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দেখো, যে আমরা দ্রবণের ঘনমাত্রা হচ্ছে পরিবর্তন করতেছি। এখানে যে দ্রবণটা আছে এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ, যেটার ঘনমাত্রা 1/10 বা 0.1 ক্যাপিটাল এম। আচ্ছা, তো ওই দ্রবণটাকে দেখো আমরা হচ্ছে লঘু করব। তো এই দ্রবণটাকে যদি আমরা লঘু করি, সেটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ বা 0.01 ঘনমাত্রার দ্রবণে পরিণত হবে। তো এখন এই 0.1 মোল/লিটার ঘনমাত্রার দ্রবণকে আমরা যদি এই যে সেন্টিমোলার দ্রবণে পরিণত করতে চাই বা 1/100 এম বা 0.01 দ্রবণে দ্রবণে পরিণত করতে চাই, তাহলে আমরা নিচের কোন সেটটা ব্যবহার করব? তো আমাদের প্রশ্নে এটাই জানতে চাওয়া হয়েছে। তো দেখো, তোমরা একটু অপশনগুলো খেয়াল করো। ফার্স্ট অপশনে আছে হচ্ছে পিপেট এবং হচ্ছে বিকার। আচ্ছা, এরপরে আসো অপশন বি তে আছে পিপেট এবং ভলিউমেট্রিক ফ্লাস্ক। অপশন সি তে আছে মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্ক। তো তোমরা এটা মুখস্থ রাখবা যে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মেজারিং সিলিন্ডার এবং আয়তনিক ফ্লাস্কে। দেখো, আমরা আরো কিছু জেনে নিই, সেটা হচ্ছে নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করে সংরক্ষণ করার জন্য আয়তনিক ফ্লাস্ক বা মেজারিং ফ্লাস্ক ব্যবহৃত হয়। আমি লাইনটা আবার পড়তেছি। নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ মানে কি? যেই দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে। যেমন দেখো, 0.1 এম দ্রবণ, এটা একটা প্রমাণ দ্রবণ। আর সেটাকে যদি আমরা লঘু করি, সেটা 0.01 এম দ্রবণে পরিণত হচ্ছে, অর্থাৎ সেটাও কি একটা প্রমাণ দ্রবণ। আচ্ছা, তো নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করে সংরক্ষণ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কিন্তু আয়তনিক ফ্লাস্ক ব্যবহার করতে হবে বা মেজারিং ফ্লাস্ক ব্যবহার করতে হবে। আবার কি বলা হচ্ছে? নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড এবং পানির পরিমাপ করার জন্য মাপন সিলিন্ডার বা হচ্ছে মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়। তাহলে এই কথাবার্তাগুলা আমরা মনে রাখবো। এবার আমরা চলে আসি 53 নম্বর কোশ্চেনে। নিচের কোন সেটটি তরল পদার্থের সঠিক আয়তন মাপার জন্য উপযুক্ত হবে? তাহলে এখানে সঠিক আয়তন বলা হয়েছে, তো এটার জন্য উপযুক্ত হবে বুরেট এবং পিপেট। এটা মনে রাখবো আমরা। টাইট্রেশনের সময় বুরেট এবং পিপেট ব্যবহার করে তরলের আয়তন সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়। দেখো, এখানের কথাটা খেয়াল করো, সূক্ষ্মভাবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি 54 নম্বর কোশ্চেনে। 54 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের অক্সাইড গুলার মধ্যে কোনটি পাইরেক্স গ্লাস তৈরি করতে ব্যবহার করা হয়? পাইরেক্স গ্লাস। তো তোমরা এই যে পাইরেক্স গ্লাসের যে সংযুক্তিটা দেওয়া আছে, এটা কিন্তু মুখস্থ রাখবা। পাইরেক্স গ্লাস, দেখো কি কি লাগে পাইরেক্স গ্লাস তৈরিতে: সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, ব্যারিয়াম অক্সাইড, তারপর হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে বোরন অক্সাইড। তাহলে এবার আমরা একটু অপশন টেস্ট করি। দেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এই অপশনে নাই, সো এটা বাদ। আচ্ছা, তারপরে কি? এরপরে দেখো, B2O3 বা বোরন অক্সাইড, এটা কিন্তু অপশনে আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে B2O3। এটা আমরা মনে রাখবো। এরপরে আমরা যদি চলে আসি 55 নম্বর কোশ্চেনে, নিচের কোন পদার্থ কাচের পাত্রকে ক্ষয় করে? কাচের পাত্রকে ক্ষয় করে কোন পদার্থ? তো তোমরা এটা মনে রাখবা যে হাইড্রোফ্লোরিক অ্যাসিড বা এইচএফ। দেখো, এইচএক্স
এদেরকে আমরা বলে থাকি হচ্ছে হ্যালো অ্যাসিড। তাহলে HF হাইড্রোফ্লোরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HBr হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর HI এটা হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড। তাহলে আমাদের মনে রাখতে হবে যে কাচের পাত্রকে ক্ষয় করবে হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড। এখানে বলা হচ্ছে কস্টিক সোডা, কস্টিক পটাশ এবং হাইড্রোফ্লোরিক অ্যাসিড কাচের উপাদানের সাথে বিক্রিয়া করে কাচের ক্ষয় করে থাকে। এবার আসি আমরা 56 নম্বর কোশ্চেনে। নিচের কোনটি ক্ষয়কারী এবং বিষাক্ত পদার্থ? ক্ষয়কারী এবং বিষাক্ত, দেখো একই সঙ্গে দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কি সেটা ক্ষয়কারী মানে করোসিভ, এবং হচ্ছে বিষাক্ত অর্থাৎ টক্সিক। এই জন্যই দেখো আমরা এটাকে এভাবে প্রকাশ করি C+T। এখানে সি দিয়ে কি বোঝায়? করোসিভ বোঝানো হয়, যেটার বাংলা হচ্ছে ক্ষয়কারী, আর টি দিয়ে টক্সিক বোঝানো হয়, যেটার বাংলা হচ্ছে বিষাক্ত। তো দেখো এইরকম পদার্থ হচ্ছে আর্সেনিক অক্সাইড। তাহলে এটা মুখস্থ রাখবা যে আর্সেনিক অক্সাইড As2O3 এই যে যৌগটা, সেটা কি একই সঙ্গে করোসিভ প্লাস টক্সিক, ঠিক আছে, ক্ষয়কারী এবং হচ্ছে বিষাক্ত। আচ্ছা, তো দেখো আমরা এটা মনে রাখার জন্য যে নেমোনিকটা ইউজ করতে পারি ABC। এতে কি হবে? এতে হচ্ছে আর্সেনিক অক্সাইড, আর বিতে হচ্ছে বিষাক্ত, সিতে হচ্ছে করোসিভ। এরপরে আমরা চলে আসব 57 নম্বর কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 57। দেখো এখানে কি বলা হচ্ছে, বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশটির নাম কি? তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে জারণ মণ্ডল। তাহলে বুনসেন বার্নারের শিখার সব থেকে উপরের অংশের নাম হচ্ছে জারণ মণ্ডল। অনুজ্জ্বল শিখার বাইরের চারপাশের অংশই, তাহলে দেখো বাইরের চারপাশের অংশই বহিস্থ জারণ মণ্ডল। এবার আমরা চলে আসতে পারি 58 নম্বর কোশ্চেনে। কোন গ্যাসটি শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করে? শ্বাসযন্ত্রে মানে আমাদের রেসপিরেটরি সিস্টেমে, শ্বসনতন্ত্রে। তো তাহলে এটা মনে রাখতে হবে সালফার ডাইঅক্সাইড। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে আমাদের শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করবে সালফার ডাইঅক্সাইড এই গ্যাসটি। তাহলে দেখো বাতাসে সৃষ্ট স্মোক, স্মোক দিয়ে কি বোঝায়? স্মোক দিয়ে দুইটা জিনিস বোঝানো হয়, সেটা হচ্ছে স্মোক প্লাস হচ্ছে ফগ, অর্থাৎ ধোঁয়া এবং কুয়াশা। এটার বেলায় আর্দ্র বায়ুতে পিএইচ হয় হচ্ছে 2। পিএইচ কত হয়? 2 হয়। এভাবে মনে রাখবা যে স্মোক দুইটা জিনিসের সমন্বয়, স্মোক আর হচ্ছে ফগের, এই কারণে এটার পিএইচ কত? 2। এবং এতে কি গ্যাস থাকে? এখানে হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাস থাকে। বাতাসে স্মোক সৃষ্টি হলে লোক ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়, ঠিক আছে। তাহলে এই যে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, এটা দেখেই তুমি বুঝতে পারতেছো যে এগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের সমস্যা। তাহলে শ্বাসযন্ত্রে প্রদাহ সৃষ্টি করবে সালফার ডাইঅক্সাইড গ্যাস। এবার আমরা চলে আসতে পারি 59 নম্বর কোশ্চেনে। কোন গ্যাসটি দাহ্য নয়? তাহলে এটা মনে রাখবা যে অক্সিজেন হচ্ছে দাহ্য নয়। এই যে বিউটেন, তারপর হচ্ছে প্রোপেন, এরা তো অ্যালকেন বা হচ্ছে হাইড্রোকার্বন, তো এরা কিন্তু দাহ্য পদার্থ। আর হাইড্রোজেন সেটাও দাহ্য। তাহলে হাইড্রোজেন এবং অ্যালকেন সমূহ হচ্ছে দাহ্য পদার্থ, আর অক্সিজেন কি অদাহ্য পদার্থ। এবার আমরা চলে আসতে পারি 60 নম্বর কোশ্চেনে। এখানে কি বলা হয়েছে? তোমরা যদি 60 নম্বর প্রশ্নটা দেখো, সেটা হচ্ছে নিচের কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারে? তাহলে এটা মনে রাখবা যে HCHO বা হচ্ছে ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড এটা হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তো ফর্মালডিহাইড এটার অপর নাম হচ্ছে মিথানেল। আচ্ছা, তাহলে ফর্মালডিহাইড শরীরে প্রবেশ করলে কিডনি নষ্ট হতে পারে এবং এতে ক্যান্সার রোগও হতে পারে। তাহলে দেখো ফর্মালডিহাইড শরীরে প্রবেশ করলে দুইটা সমস্যা, এবং দুইটাই হচ্ছে ক দিয়ে, ঠিক আছে। একটা হচ্ছে কি কিডনি নষ্ট হতে পারে, আর একটা হচ্ছে ক্যান্সার রোগ হতে পারে। তো ভাইয়া ও আপুরা, এই প্রশ্নটার মাধ্যমে আমরা হাজারি স্যারের অনুশীলনের ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারের মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রশ্নগুলো আছে
সেটা আমরা শেষ করলাম। তো তোমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, একদম প্রথম পর্ব থেকে এই পঞ্চম পর্ব পর্যন্ত যতগুলা ভিডিও দেওয়া হয়েছে সবগুলা ভিডিও তোমরা ভালোভাবে দেখবা। তারপর হচ্ছে প্রয়োজনীয় ইনফরমেশন গুলা খাতায় নোট করবা এবং সেগুলা বারবার রিভিশন দিতে থাকবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সবার প্রতি অনুরোধ রইল যে আমাদের ভিডিওগুলা তোমরা তোমাদের সহপাঠীদের সঙ্গে, জুনিয়রদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবা, যেন তারাও এর মাধ্যমে উপকৃত হতে পারে।